সেনাবাহিনীর ভিতর থেকে কেউ রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলবে, আয়নাঘর নিয়ে ফালতামি করবে, এ ধরনের সাহস শাহাবুদ্দিনের শাসন আমলের সময় কেউ করেনি। কোন সুপ্রিম কোর্ট, আইন কোর্টের, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের কোন বিচারপতি, কোন আইনজীবী, কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী রাষ্ট্রের বিরুদ্ধে এভাবে মাথা চাড়া দিয়ে এখন যেভাবে করতে পারে না। শাহাবুদ্দিন সাহেব ওই সময় জেনারেল নুরুদ্দিন ছিলেন সেনাবাহিনীর প্রধান, কঠোর হস্তে উনি ওই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করে শান্ত রেখে উনি নির্বাচন দিয়েছিলেন খুব সফলভাবে। এক আর দুই, এফেক্টিভ গভর্নেন্সের ক্ষেত্রে আমি জানি আমার দ্বিতীয় অ্যাসেসমেন্টের উপরে আমার উপরে আপনারা অনেকে রাগ করতে পারেন, কিন্তু তারপরে আমি বলবো এফেক্টিভ গভর্নেন্সের ক্ষেত্রে আরেকটা ব্যক্তি ভালো কাজ করেছিল প্রথম 2-3 মাস, জেনারেল মইনুল আহমেদ, এবং তার সাথে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল ফখরুদ্দিন। প্রথম 2 থেকে 4 মাস তারা এফেক্টিভ একটা গভর্নমেন্টের কথা তারা তুলে ধরেছিল এবং এফেক্টিভ একটা গভর্নেন্সের জন্য যা যা করার তারা সঠিক পন্থায় করেছিল। তবে আমি যদি কম্পেয়ার করতে যাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সময় এবং মইনুল আহমেদের সময়, আমাদের জাতীয় চরিত্র, আমাদের খাসিলত, আমাদের অদূরদর্শিতা এবং ইডিয়সি, এটার ক্ষেত্রে আমি মঈন এবং ফখরুদ্দিনের শাসন প্রথম 3 থেকে 4 মাসের শাসনকে আমি বলবো গভর্নিং এর ক্ষেত্রে সবচেয়ে ভালো ছিল। কেন সবচেয়ে ভালো ছিল? দুর্নীতিবাজরা রাস্তার মধ্যে গাড়ি রাইখা পলায় গেছে, টাকার বস্তা ঘরের মধ্যে রাখতে পারে না, রাস্তা ফলাইয়া পলায় গেছে। ব্যবসায়ীরা দেশ ছাইরা বর্ডার ক্রস করছে, পলায় গেছে। মইনুল আহমেদ এই কাজটা করছিলেন, কিন্তু মইনুল আহমেদ 4 মাসের মাথায় 5 মাসের মাথায় উনি বিএনপি সহযোগিতা পায় নাই, আওয়ামী লীগের সহযোগিতা পায় নাই, দেশপ্রেমিকদের সহযোগিতা পায় নাই। শেষ পর্যন্ত নিজের জান বাঁচাতে, পরিবারের জান বাঁচাতে ভারতের কোলে গিয়ে বসলো, দেশটাকে সারেন্ডার করে দিচ্ছে। কিন্তু মইনুল আহমেদ এবং ফখরুদ্দিনের প্রথম 4 মাস ছিল বাংলাদেশের স্বর্ণযুগ গভর্নিং এর ক্ষেত্রে। অনেকে আমার কাছে বিতর্ক করবেন মইনুল আহমেদ ষড়যন্ত্রকারী, অফকোর্স সে ষড়যন্ত্রকারী, কিন্তু আপনারা যদি একা একা চিন্তা করে দেখেন মইনুল আহমেদ এবং ফখরুদ্দিন ওই সময় যে কাজগুলো করেছে আপনাদের মনে আছে তো? ফখরুদ্দিন সিভিল প্রশাসন রানিং এর ক্ষেত্রে, গভর্নিং এর ক্ষেত্রে মইনুল আহমেদ 110% সাপোর্ট দিয়ে মইনুল আহমেদ ফখরুদ্দিনকে সামনে এগিয়ে নিয়ে গেছে। আর দুর্নীতির ক্ষেত্রে মইনুল আহমেদ প্রথম 4 মাস কোন ছাড় কাউকে দেয় নাই। আমার এখনো মনে আছে উনি একটা ট্রুথ কমিশনও করেছিল, টাকা হাজার হাজার কোটি টাকা জমা হওয়া শুরু করছিল। এখন আমি 2টা কথা কেন টানলাম? ওই সময় খালেদা জিয়া এবং হাসিনা দুইজনকে মঈন হাজতে পড়েছিল এবং মঈন বুঝেছিল বাংলাদেশে এই 2 দলের নেত্রীদেরকে যদি আমি চেংদোলা করে হাজতে না ঢুকাই পরিস্থিতি নরমাল হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক ওই একটা জায়গায় আমার মনে হয় সঠিক সিদ্ধান্তগুলো নিতে উনি ব্যর্থ হয়েছেন। দর্শকবৃন্দ, ফ্রম ডে 1 সেনাপ্রধান মির্জাফর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং প্রো বাংলাদেশী একটা সিদ্ধান্তের ক্ষেত্রে কখনোই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন তো দূরে থাক,
সহযোগিতা তো দূরে থাক, পিছনে বসে ষড়যন্ত্র করেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ব্যর্থতা, উনি বাংলাদেশে ঢুকেছেন, উনি প্রথম 3 মাসে ওনার মতো একজন শিক্ষিত এবং অভিজ্ঞ মানুষ ব্যর্থ হয়েছে যে আই এম বিং সেট আপ ফর শিওর ফেলিউর বাই সেনাপ্রধান মির্জাফর। উনি ব্যর্থ হয়েছে ফ্রম ডে ওয়ান। ওনার মতো একজন যোগ্য, অভিজ্ঞ, দূরদৃষ্টি মানুষ উনি যখন ওখানে গেছে, ওনার টের পাওয়ার কথা। আমাকে যদি দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে আমি কথাটা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রথমে আমেরিকায় বিশাল একটা কর্পোরেশনের আমি ডিরেক্টর অফ অপারেশন হলাম। ওই কর্পোরেশনটার নাম ছিল মেসিস। আপনারা আমেরিকায় যারা এসেছেন তারা মেসিসে শপিং করেছেন। আই বিকাম ডিরেক্টর অফ অপারেশন। আমি যখন ডিরেক্টর অফ অপারেশন হলাম মেসিসের, আমি ওখানে যাওয়ার পরে আমি দেখলাম আমার পার্সোনাল স্টাফ কারা। আপনি কি জানেন, আমি পার্সোনাল স্টাফ, আমার এখনো মনে আছে, আমার আগে যিনি ডিরেক্টর অফ অপারেশন ছিলেন তার নাম আমি এখনো ভুলি নাই, তার নাম ছিল ফ্র্যাঙ্ক ডাগস্টিনো। আমি যখন মেসিতে গেলাম কুইন সেন্টার মলে, আমি প্রথমে দেখলাম আমাকে একজন সেক্রেটারি দেওয়া হলো, আমাকে 2 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট দেওয়া হলো, আমাকে 8 জনের একটা সোয়াট টিম দেওয়া হলো, কারণ ওটা ছিল $1 বিলিয়ন স্টোর। দর্শক কিন্তু আমার অভিজ্ঞতার কথা আপনাদেরকে আমি বলি। আমি ঢুকে দেখলাম আমার সব স্টাফরা সাদা, আর আই এম দ্য ফার্স্ট কালার্ড গাই এভার বিকাম ডিরেক্টর অফ অপারেশন ফর মেসিস। ওই সময় আমি ঢুকে প্রথমে আমি সেক্রেটারিকে ডাকলাম। আমি সেক্রেটারির সাথে কথাবার্তা বললে আমি দেখলাম এর দিয়ে তো আমার হবে না। এবং আরো একটা কথা, মেসিস ছিল ইউনিয়ন স্টোর। ইউনিয়ন স্টোরে আপনি চাইলেই কাউকে ফায়ার করতে পারবেন না, যত ক্ষমতা থাকুক। কিন্তু দর্শকবৃন্দ, আমি কর্পোরেট মেসিকে আমি বললাম যে আমি আমার স্টাফদেরকে আমি নিজে যদি ভেটিং করতে না পারি, ইন্টারভিউ করতে না পারি, আই এম গোইং টু ফেল মিজারেবলি টু রান দিস স্টোর। আমি এই উদাহরণটা কেন দিয়েছি, আমি জানি সবাই বলবেন যে মিল্টন, আমরা আপনার মেসির চাকরির কথা শুনতে লগ ইন করি নাই। ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে গেলেন, উনি দেশে গিয়ে উনি ওনার ক্যাবিনেটটাকে সাজাতে ব্যর্থ হলেন। ওনার প্রতিরক্ষা উপদেষ্টা দেয়া হলো একজনকে যাকে উনি চিনেনই না, যাকে উনি ইন্টারভিউ করেন নাই, যাকে উনি ব্যাটিং করেন নাই। ওনাকে একজন মিলিটারি অ্যাসিস্ট্যান্ট দেয়া হলো জেনারেল ফেরদৌসকে, যাকে উনি চিনেন না, যাকে উনি জানেন না, এবং উনি তাদেরকে ইন্টারভিউ করেন নাই, উনি তাদেরকে ব্যাটিংও করেন নাই। ওনাকে ধরে দেওয়া হলো আইন উপদেষ্টা, ওনাকে ধরে দেওয়া হইল পররাষ্ট্র উপদেষ্টা। একজন যোগ্য অ্যাডমিনিস্ট্রেটর যদি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি এই কথাটাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে যখন অস্থায়ী রাষ্ট্রপ্রধান করা হলো, উনি বঙ্গভবনে গেলেন। বঙ্গভবনে ওনার বাসাটা ছিল তখন কাকরাইল মসজিদের পাশে যে প্রধান বিচারপতির বাসভবন, ওখানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বঙ্গভবনে যাওয়ার আগের দিন প্রধান বিচারপতির বাসভবনে দেখা গেল 200-300 গেস্ট তার বাসায়। সবাই অবাক হয়ে গেছে, শাহাবুদ্দিনের বাসায় এত গেস্ট কখনো যায় না, কিন্তু আজকে শাহাবুদ্দিনের বাসায় এত গেস্ট কেন? দর্শকবৃন্দ, শাহাবুদ্দিন সাহেবের এমন কোন আত্মীয় নাই যাকে তিনি দাওয়াত দেন নাই। ওনার ওই কাকরাইলের ওই যে মসজিদ, ওই মসজিদের পাশে প্রধান বিচারপতির বাসভবনে সবাই বলল কি হইতেছে। দর্শকবৃন্দ,
ওই সময় আমার সুযোগ হয়েছে কয়েকটা জিনিসকে সরাসরি অবজার্ভ করার। একটা কি ছিল জানেন? শাহাবুদ্দিন আহমেদ নিজের স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, ভাইয়ের ছেলে, ভাইনা, আত্মীয় স্বজন সবার দিকে তাকালেন। তাকায় বললেন, আমি আগামীকালকের অস্থায়ী রাষ্ট্রপতির শপথ নেব এবং আমি বঙ্গভবনে যাব। আমি যতদিন রাষ্ট্রপতি থাকব, আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ আমার চারপাশে ভিড় করবেন না। আল্লাহর ওয়াস্তে আমাকে কেউ কোনো কাজের ব্যাপারে ফোন করবেন না। আল্লাহর ওয়াস্তে আমার সন্তানরাও বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির খাওয়া দাওয়ার মধ্যে ভাগ না বসায়। আপনারা কি জানেন শাহাবুদ্দিন আহমেদ সাহেব যখন এই কাজটা করেছে, তার সন্তানরা, তার বউ, প্রত্যেকটা লোক তার দিকে তাকায় ছিল? আপনারা কি জানেন? আপনাদের কোনো ধারণা আছে শাহাবুদ্দিন আহমেদ যখন এই কাজটা করছে, আপনি কি জানেন ওখানে অনেক কান্নাকাটি হয়েছে? আপনি কি জানেন ওখানে বলা হয়েছে এই লোকটা তার নীতি এবং সততার বাহিরে জীবনে কি কিছু করছে? আমাকে বলবেন জেকব ভাই, আপনাকে কি এই স্টোরি কেউ বলেছে? এবার আপনাদেরকে সারপ্রাইজ দেওয়া একটা কথা বলি। আমার ভাগ্যে জুটে ছিল একটা কথা। আমি ওই দিন প্রধান বিচারপতির বাসভবনের ঢোকার ভাগ্য আমার হয়েছিল এবং তার কথাগুলো শোনার ভাগ্য আমার হয়েছিল। এখন আপনারা কি কখনো চিন্তা করতে পারেন এ ধরনের একজন ব্যক্তি বাংলাদেশে দ্বিতীয়বার আসবে? এ ধরনের একজন ব্যক্তি বাংলাদেশে বসে দেশটাকে এভাবে চালাবে? উনি অফিসে গেলেন, অফিসে যারা ছিল প্রথম 7 দিন একজন একজন করে বিচারপতি শাহাবুদ্দিন ইন্টারভিউ করলেন। আপনারা শুনলে অবাক হবেন, বঙ্গভবনের 4 ভাগের 3 ভাগ এমপ্লয়িকে, ইনক্লুডিং মিলিটারি সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট, ট্রান্সপোর্ট, পোল, সিকিউরিটি, উনি চেঞ্জ করলেন। উনি যাদেরকে দিয়ে হবে না তাদেরকে বাদ দিলেন। নুরুদ্দিনেরও সাহস হইল না ওনাকে কিছু বলার। হাসিনা, খালেদা কারো ক্ষমতা ছিল না শাহাবুদ্দিন আহমেদকে কোন বিষয় আঙ্গুলবাজি করা। আমি কার কথা বলছি? বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। আপনারা হয়তো বলবেন বাংলাদেশের হিস্ট্রিতে এমন রাষ্ট্রনায়ক ছিল রে ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে বাংলাদেশে গেলেন, পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব বরেণ্য, শিক্ষিত, গ্রহণযোগ্য একজন মানুষ। উনি বাংলাদেশে ঢুকে উনি আবেগটাকে এত মূল্যায়ন দিলেন, ফিডার খাওয়া ছেলেদের বললেন এরা আমার এমপ্লয়ার। উনি ওনার ইমোশনকে এতটা মূল্যায়ন করলেন, ফিডার খাওয়া কয়েকটা ছেলে পান্ডে পাশে দাঁড় করাইয়া কেউরে বললেন মাস্টার মাইন্ড, কেউরে বললেন আপনার আমার এমপ্লয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় ল্যান্ড করার পরে উনি যদি জেনারেল ওয়াকার এবং চারপাশের লোকজনদেরকে বলতেন আমি আমার পার্সোনাল স্টাফদের উইদাউট ইন্টারভিউ এন্ড উইদাউট মাই পার্সোনাল ভেটিং আমি কোনো শপথ টপথ নেব না, এটা কি লজিক্যাল ছিল না? উনি যদি ওখানে ঢুকে বলতেন আমার মিলিটারি অ্যাসিস্ট্যান্ট, তোমরা আমাকে 5 জনের একটা লিস্ট দাও, আমাকে ইন্টারভিউ করতে দাও, আমি সিলেক্ট করব আমার মিলিটারি অ্যাসিস্ট্যান্ট কে হবে। আমাকে 5 জনের লিস্ট দাও, আমি সিলেক্ট করব আমার প্রতিরক্ষা উপদেষ্টা কে হবে। আমাকে 5 জনের লিস্ট দাও যে পররাষ্ট্র উপদেষ্টা কি হবে। আমাকে 5 জনের লিস্ট দাও কে আইন উপদেষ্টা হবে। উনি কি এই কাজটা করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই কাজগুলো করেছেন কিনা? উনি কি করেছেন? অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন কাশিম বাজার কুঠির কথা বলে
সেনাপ্রধান মির্জাফর ওনার জন্য একটা ষড়যন্ত্রের বাক্স তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওই বাক্সের ভিতরে ঢুকায় দিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাক্সের ভিতরে ঢুকে কমফোর্টেবলি উনি বসে গেলেন। উনি চান না, উনি নিজে বলেন না যে আমার বিরুদ্ধের মামলাগুলো ডিসমিস করো। ডক্টর মোহাম্মদ ইউনূস একবারও কাউকে বলেন নাই, কিন্তু উনাকে যখন বলা হয়েছে স্যার আপনার বিরুদ্ধের মামলাগুলো ডিসমিস হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কেন চ্যালেঞ্জ করলেন না? নো, আমার কোন মামলার ডিসমিসাল আমি এভাবে চাই না। আমার প্রত্যেকটা মামলা একটা একটা করে বেসড অন ফ্যাক্ট এন্ড প্রুফ একটা ওপেন হিয়ারিং হবে। ওই ওপেন হিয়ারিংটা হলে হাসিনা কি কি ষড়যন্ত্র করেছিল সব বেরিয়ে যেত। আজকের ওনাকে বলা হতো না যে উনি হাসিনার বেনিফিশিয়ারি, উনি মির্জাফর ওয়াকারের বেনিফিশিয়ারি, এই বদনাম ওনাকে নিতে হতো না। আজকের ডক্টর মোহাম্মদ ইউনূস আমার পিতৃতুল্য মানুষ, আমার সমর্থিত একজন মানুষ, যাকে আমি সম্মান করি, ভালোবাসি, গর্বের সাথে বলি ডক্টর মোহাম্মদ আমার রাষ্ট্রনায়ক। ওনার বিরুদ্ধে বলা হয় ওনার সম্পর্কে বলা হয় উনি ওনার আখের গুছায় নিছে, উনি তো বাংলাদেশকে গুছাইতে আসে নাই। ওনার সমালোচনাকারীরা বলে ওনার ট্যাক্স মওকুফ হয়েছে, ওনার আখের গুছাইছে, ওনার মামলা গেছে, উনি আরো কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই সুযোগটা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন তাদের হাতে তুলে দিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস আজ পর্যন্ত জনগণ জানতে পারে নাই ওনার বিরুদ্ধে হাসিনা গংরা অন্যায়ভাবে মিথ্যা এলিমেন্টস দিয়ে ফলস ফ্যাক্ট তৈরি করে মামলা তৈরি করা হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা সবাই জানি উনি দূরদর্শী, আমরা সবাই জানি উনি বিজ্ঞ, আমরা সবাই জানি উনি যোগ্য, আমরা সবাই জানি উনি সৎ, আমরা সবাই জানি উনি দেশপ্রেমিক। কিন্তু আমরা কি এটা বলতে পারি যে 84 বছর বয়সে ওনার বিচার শক্তিতে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে? হয় বিচার শক্তি ওনার ঘাটতি পড়েছে, আদারওয়াইজ বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা ওয়াকারের নেতৃত্বে ষড়যন্ত্র এমন ভাবে চলছে, উনি এই ষড়যন্ত্রটাকে ওভারকাম করার জন্য ওনার যে বয়স, ওনার যে পেশেন্স, ওনার যে ধৈর্য, ওনার যে দূরদৃষ্টি, এগুলা কাজ করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে গেলেন, ওনাকে একটা ষড়যন্ত্রের বাক্স বানিয়ে উনি ঢুকে গেলেন। ওনার বিরুদ্ধে মামলাগুলো ডিসমিস হলো, উনি একবার বললেন না নো, without open hearing I'm not going to allow you guys to dismiss any charges against me। উনি এই কথাটা বললে উনি কতটা সম্মানের মালিক হতেন, উনি কতটা সম্মান পেতেন যে উইদাউট প্রপার ইনভেস্টিগেশন আমার বিরুদ্ধে কোন মামলা আমি ডিসমিসাল চাই না। উনি কাকে কাছে টেনে নিলেন? সৈয়দ কবির নামে মোমেন, পররাষ্ট্রমন্ত্রী মোমেন, অর্থমন্ত্রী আব্দুল মাল মুহিত এবং প্রথম আলো এবং ডেইলি স্টারের এক কামলা, তার নাম হলো সৈয়দ কবির, রয়ের এক বোনাফাইড লোক, তার স্ত্রীকে উনি বসাই দিলেন ওনার ফ্রন্ট ডোরে। দেশের জনগণ প্রথম আলোকে এবং ডেইলি স্টারকে কি চোখে দেখে এটা কি কারো বোঝার বাকি আছে? বাংলাদেশের সবাই বুঝে, ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে না। এই কথাটা আমি যদি কাউকে বলি লোকজন আমার মুখে থুতু ফেলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেন না এমন কোনো কিছু নাই। কাকে বসায় দিলেন দরজায়? প্রথম আলোর মন্ত্রীর এমপ্লয়ি, ডেইলি স্টার
এমপ্লয়ি সৈয়দ কবির রয়ের এক বোনাফাইড এমপ্লয়ি, তার স্ত্রীকে বসায় দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ডোরকিপার হিসাবে। কি করা হলো? উনাকে কমফোর্ট দেওয়া হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কমফোর্ট দেওয়া হলো, স্যার চিন্তা করেন না, আমরা সামলায় নিতেছি, আপনার বিরুদ্ধে কেস আমরা সরায় নিতেছি, আপনার ট্যাক্স চার্জ আমরা সরায় নিতেছি। ইউনূসকে ঠিক আছে, মোরে একটু দুধ দাও, একটু দুধ খাই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস দুধ খাওয়ার জন্য দেশে যায় নাই, উনি 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য উনি দেশে গিয়েছেন। 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। আমি জেকব মিল্টন আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে ওনার সম্পর্কে কথা বলেছি। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে বলছি, হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য রাইট জব। Okay, Matt, last thing I would like to discuss. Secretary Blinken, he is visiting South Asia. He is concerned, he is very much showing solidarity with the people of South Asia, and that is really very good thing for the Asian people. Now, to protect America's national interest in Bangladesh, people views if there is a caretaker government under the leadership of Dr. Mohammed Yunus with the strong ties with US government and European Union, Bangladeshi people may have their right back to cast their vote, and they would like to see the peaceful society in the country. I know America is aware and concerned, but awareness and concern did not stop. Thousands of people are getting killed, thousands are getting disappearing from their house. Is there anything else that people can expect from America? So we will continue to make our concerns clear, and we will continue to speak with our partners in the international community about concerns that we have. But when it comes to, it's not so much the premises of your question, but as somewhat a point that you raised, as opposed to alternative leadership in Bangladesh, that ultimately is a question for the Bangladeshi people, not the United States of America. দর্শকবৃন্দ, আমি ওই দিনের কথা এখনো ভুলিনি। এখন কথা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস মাস্টারমাইন্ড তৈরি করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাডভাইজার তৈরি করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ডোরকিপার তৈরি করেছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গভর্নিং করতে গেলেন, যেই কাজটা তার প্রথমে তৈরি করা উচিত ছিল, ওনার পার্সোনাল ক্যাবিনেট, উনি কি সেট আপ করেছেন পার্সোনাল ক্যাবিনেট? এখন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করি, আমি ওনাকে যোগ্য মনে করি, আমি ওনাকে অভিজ্ঞ মনে করি, আমি ওনাকে দূরদৃষ্টি সম্পন্ন মনে করি। কিন্তু বাংলাদেশে উনি ঢোকার পরে উনি নিশ্চয় চিন্তা করেছেন উনি গ্রামীণ ব্যাংক চালাতে যাচ্ছেন না, উনি বাংলাদেশ গভর্নিং করতে যাচ্ছেন, and he will be head of the governor. এখন উনি যখন বাংলাদেশে গেলেন, আমি শিওর ওনার সামনে একটা লিস্ট দেওয়া হয়েছে, ওই লিস্টে লেখা আছে কে কি করছে। উনি কি একবারও বলেছেন না আমি এদেরকে নিয়ে গভর্নিং করে আমি কমফোর্টেবল না, I have to change and shift every single one. I have to interview before I become comfortable and take over. উনি 8 তারিখের জায়গায় 15 তারিখে ওত নিতেন, উনি সেপ্টেম্বরের 1 তারিখে ওত নিতেন। উনি 8 তারিখে ওত নিলেন, গোরখোদ কাব্বাসের মামলা 24 তারিখে ডিসমিস হয়ে গেল সবগুলো। আপনারা জানেন তো, যে গোরখোদ কাব্বাস বলে ওর বাপ কবর খুঁজা পুরি বেচা দপ্তরিগিরি করে অর্ধেক শাহজাহানপুরের মালিক হয়ে গেছে, সেই গোরখোদ কাব্বাস, মোহাম্মদ সালাম, আমির খসরু মাহমুদ, আব্দুল আওয়াল মিন্টু, এদের সবার কেস আগস্টের মধ্যে ডিসমিস হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো এগুলো ডিসমিস করেন নাই, আর উনি এগুলো নিয়ে কথা বলতে পারছেন না স্রেফ একটা কারণে, উনি যদি এগুলো নিয়ে কথা বলেন বলবে স্যার আপনারটাও তো ডিসমিস হয়েছে। উনি কেন অ্যালাউ করলেন ওনার বিরুদ্ধে হাসিনা তৈরি করা মিথ্যা মামলাগুলো, কেন উনি অ্যালাউ করলেন ডিসমিস করতে? এখন ওই ডিসমিসলে প্রাইস উনি পে করছেন, উনি কারো দিকে আঙ্গুল জাগাতে পারছেন না। সবাই বলছে কেস তো আপনারও ডিসমিস হয়েছে অধ্যাপক ইউনূস। দর্শকবৃন্দ, ধরে নেন ডক্টর মোহাম্মদ ইউনূস আমার বাবা, কিন্তু আমার বাবা যদি ভুল করে আমি তো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই। আপনি এই কথাটা তো বলা যাবে না, এটা তো বলা যাবে না, যাবে যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস
এই কাজটা করলেন না। উনি মেনে নিলেন ওয়াকারের ষড়যন্ত্রে রয়ের দুইজন অপারেটিভকে, একজনকে বানালেন উনি মিলিটারি অ্যাসিস্ট্যান্ট, একজনের বানালেন উনি প্রতিরক্ষা উপদেষ্টা। মেজর জেনারেল ফেরদৌস হলো ওনার মিলিটারি অ্যাসিস্ট্যান্ট, আর জেনারেল হাফিজ হি বিকাম প্রতিরক্ষা উপদেষ্টা হয়েছে। আর ওনার ডোর কিপার হয়েছে পররাষ্ট্রমন্ত্রী মোমেন আর আব্দুল মাল মুহিতের ভাগ্না বউ। আব্দুল মাল মুহিত আর পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ভাগ্না নাম হয়েছে সাইয়েদ কবির। এই সাইয়েদ কবির আবার হয়েছে প্রথম আলো আর ডেইলি স্টারের কামলা কর্মচারী হয়েছে। আমরা বাংলাদেশের থেকে ভারতীয় আধিপত্যবাদ ছড়াইতে চাইছি না, ছড়ান এবার, ছড়ান। দর্শকবৃন্দ, এক দর্শক লিখছে, একেএম ইসলাম চ্যানেল 2, ইসলাম সাহেব ল জানেন, লেখাপড়া জানেন, লিগ্যাল লেজিটিমেসি বলতে কোনো কিছু বুঝেন? আসেন, আপনি স্ক্রিনে আসেন, ভয় নাই, আমি গালাগালি করবো না, আপনার যোগ্যতা দিয়ে আমি আপনার সাথে কথা বলি। ওনার বিরুদ্ধে মামলা থাকলে লেজিটিমেসিতে সমস্যা হইতো। এসব আজাইরা কথা আমার এখানে এসে বললেন না। আপনি কার সাথে কথা বলতেছেন চিন্তা করে দেখেন। আপনি কি মনে করেন ওই নিউ ইয়র্কের হিরো আলম ইলিয়াস হইয়া টকশো করতেছে ইচ্ছেটের বাল? উনি যদি ওনার মামলাগুলো ওই সময় ডিসমিসাল না নিতেন, উনি এখন অনেক স্ট্রঙ্গার পজিশনে এখন থাকতেন। কথা শুনি ব্যর্থ হয়েছেন। আজকের এতগুলো কথা টানলাম একটা কারণে, সেনাপ্রধান মির্জাফর সর্বোচ্চ পজিশনে থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে, সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করছে, ইউনিফর্ম পরে ইউনিফর্মের বেইজ্জতি করছে, বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে, খুনি তৎপরতা চালাচ্ছে, খুনিদেরকে প্রশ্রয় দিচ্ছে, আর্মির লোকজনদেরকে দিয়ে সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার জন্য, খুনাখুনি বাদিয়ে দিচ্ছে, আনসারদের নামিয়ে দিচ্ছে বিপ্লবের জন্য, সচিবালয় এমপ্লয়ীদের নামায় দেয় ষড়যন্ত্র করার জন্য, গার্মেন্টস শ্রমিকদের নামায় দেয় ষড়যন্ত্র করার জন্য, ছাত্রলীগ, যুবলীগ, কুত্তালীগ, হারামজাদা লীগকে রাস্তায় হিন্দুদের ড্রেস পরিয়ে বাঙালি আন্দোলন করার জন্য রাস্তায় ছেড়ে দেয়, চিন্ময়কে মুক্ত করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু করছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই ব্লেম করি, ডক্টর মোহাম্মদ ইউনূস এইটা করে নাই, ওইটা করে নাই, এইটা করে নাই। আরে ভাই, আমি আপনাদেরকে একটা কথা শোনাবো, সেটা থেকে আপনাদেরকে একটা এক্সাম্পল দেব, সেখান থেকে দেখি আপনারা কিছু বুঝেন কিনা। শুনেন এক ভদ্রলোক কি বলছে। মানে আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বুকটা ফেটে যায়। আমাকে অফিসার বলেছিল, বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না, তুমি নিতে পারবা না বাবা। দেখতেই পারি নাই। এর নির্মমতা, যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। আসসালামু আলাইকুম, আমি রাকিন আহমেদ ভুইয়া, আমি শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে, শহীদ নাজনীন আহমেদের ছেলে। পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, 57 দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য, শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না, বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। পিলখানার ভিতরে, সরি আমি বলতে আমার কষ্ট হয়, যে পরিমাণ মানে আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বুকটা ফেটে যায়। আমাকে অফিসার বলেছিল, বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না, তুমি নিতে পারবা না বাবা। দেখতেই পারি নাই। দর্শকবৃন্দ, জেনারেল ওয়াকার অর্থাৎ সেনাপ্রধান মির্জাফর ওখানে বসে আছে, বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের প্রত্যেকটা আলামতকে ওখানে থেকে ডিস্ট্রয় করছে। আজকের এই ছেলেরা যদি বলে আমাদের পিতৃহত্যা মাতৃহত্যা প্রতিশোধ চাই, এরা বিডিআর পিলখানা হত্যার প্রতিশোধ চায়, কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করতে তারা ব্যর্থ হচ্ছে। এখন বলবেন
ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী কি করে করবে? ওয়াকার কন্টিনিউয়াসলি ষড়যন্ত্র করছে। আমি বিডিআর এর মহাপরিচালক শাকিলের ছেলেকে বলবো, ওখানে 57 জন অফিসারের ভিতরে 50 জনের স্ত্রী পুত্র কন্যারা দেশের সাথে ষড়যন্ত্র করে ওয়াকারের কোলে গিয়ে বসেছে, ফায়দা নিচ্ছে, মুনাফা নিচ্ছে, চাকরি নিচ্ছে, পয়সা নিচ্ছে। তারা আর বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার চায় না, শাকিল আহমেদের ছেলে। আর তোমরা যারা বলছো তোমাদের বাবা মায়ের হত্যার বিচার করবা, তোমাদের মা আন্টি তারা ওয়াকারের কোলে গিয়ে চুমা খাচ্ছে, ওয়াকারের কাছ থেকে বেতন নিচ্ছে, ওয়াকারের কাছ থেকে চাকরি নিচ্ছে, ওয়াকারের কাছ থেকে শাড়ি গয়না গিফট নিচ্ছে। তারা বিচার চায় না, তো তোমরা কিভাবে বিচার করবা? আর আমার বাবা মাকে কেমনে মেরেছে। আর দুই একজন যারা বিচার চায় তাদেরকে সোশ্যালি এমন ভাবে ট্রিট করছে তাদেরকে দিয়ে যেন তারা যেন কোথাও আর বিচার চাইতে না পারে। ওয়াকার বিডিআর তোমাদের বাবা মা হত্যাকাণ্ডের সাথে বিডিআর বর্তমান সেনাপ্রধান মীর জাফর সরাসরি জড়িত, তোমরা এটা জানো। আমরা জানি তোমরা এটার বিচার চাও। ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলে নির্বাচন যদি নির্বাচন হয়ে যায়, এই বিচার বিএনপি করবে না, এই বিচার তারেক রহমান করবে না। কারণ তারেক রহমান এবং বিএনপির এই ক্ষমতা বা লেজিটিমেসি বা হেড আপ তাদের নাই। আপনারা মনে করেন বিএনপি ক্ষমতা এসে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার করবে? মাই ফুট। বিএনপির শাওয়া, গোরখোদক আব্বাস, মির্জা ফাক, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিত্র, সামাবাদ, লুমিন পায়খানা, এরা বিডিআর পিলখানা হত্যা বিচার করবে? আপনারা বলেন ভাই, আপনারা যদি বলেন কোন মৃত মানুষ কবর থেকে টুপি পরে আপনার জানাজা পড়াইতে আসবে, এইটা যেমন দুঃস্বপ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চলে যান এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, ফরগেট অ্যাবাউট বিডিআর হত্যাকাণ্ড, ওসি প্রদীপের ফাঁসিটা পর্যন্ত হবে না। ঠিক আছে, ওসি প্রদীপ আছে না কক্সবাজারের খুনি, তার ফাঁসিটা পর্যন্ত হবে না বিএনপি যদি ক্ষমতায় আসে। কোন পৃথিবীতে পাস করেন আপনারা? আর এই বিডিআর যেসব অফিসারের ছেলেপানরা বলে যে তারা বিচার চায়, বিচারের জন্য তারা জীবন দিবে, তাদের বাবা মার অবস্থা খারাপ, তারা বলে আমি ওদের জন্য আমার কলিজা ফাইটা যায়, আমার বুক ফাইটা যায়, ওদের জন্য কষ্ট লাগে। কিন্তু ওরা বিচার চায়, বিচার চায়, বিচার চায়। কার কাছে বিচার চাই? ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূস বিচার করতে চায়, ওয়াকার করতে দেয় না। তোমরা ওয়াকারের পদত্যাগ চেয়ে তো আমি দেখি নাই কোথাও তোমরা প্রেস কনফারেন্স করছো। ওয়াকারের পদত্যাগের জন্য তো দেখি নাই জাহাঙ্গীর গেটের সামনে তোমরা আন্দোলন করছো। ওয়াকারের পদত্যাগের জন্য তো দেখি নাই শহীদ মিনারে গিয়া ভুকা ধর্মঘট করছো। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও বিচার করতে পারবে না, কারণ বিচার করতে গেলে তার ইন্টেলিজেন্স রিপোর্ট দরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপরে তার 100% গ্রিপ দরকার, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাই। তোমরা কি এটা বুঝো নাকি বুঝো না বোঝার ভান করো? 57 জন পুলিশ অফিসারদের ভিতরে কমপক্ষে 50 জনের বউ অলরেডি বিক্রি হয়ে গেছে ওয়াকার গংদের কাছে, ডিজিএফআই গংদের কাছে, এনএসআই গংদের কাছে, সিআইডি গংদের কাছে। তোমরা কি জানো তোমার বাবা শাকিলের ছেলেকে বলছি, তোমার বাবার বহু সাবঅর্ডিনেটদের যুবতী স্ত্রীরা কাপড় খুলে গিয়ে এখন ওয়াকার গংদের কাছে, আর তারা করবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার। এখন ফজলুর রহমান নামে এক লোককে দিছে, হ্যাঁ নাকি বিচার করবে, হ্যাঁ নাকি মাদ্রাসায় পড়ছে। আরে ভাই, এই লোক ভারতে সপক্ষের লোক, সে করবে বিডিআর এর বিচার এবং তার বিচার করতে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমি ক্রিটিসাইজ করছি না, আপনার ভুলগুলো আমি আপনার চোখের দিকে তাকিয়ে বলছি। আপনি মনে করেন সাইয়েদ কবিরের বউ আপনার দরজায় বৈশা আপনার এইসব খবর দিবে? আমি সাইয়েদ কবিরের বউয়ের নামটা আজ করে বললাম না, কিন্তু বলবো তার সম্পর্কে ধীরে ধীরে সব তথ্য আমার কাছে আসতেছে। আমি উদাহরণ করে দেবো সাইয়েদ কবিরের বউকে। দর্শকবৃন্দ, এগুলো রাগের কথা না, এগুলো বাস্তবতা, এগুলো আমাদের বুঝতে হবে। আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি সহযোগিতা শুধু করতে চাই না, করছি, করব।
এবার অন্য একটা বিষয় আসি। আমার কাপড়গুলো উলঙ্গ করে আমাকে ঝুলিয়ে রেখেছে 3.5 ঘন্টা। প্রস্রাবের রাস্তার নিচের রক্তের মধ্যে কারেন্টের ক্লিপ লাগিয়ে সুইচ টিপ দিল, পুরো শরীরের দেহের রক্তগুলো গড়গড় করে মাথার তালুতে উঠে যায়। যখন সুইচ ছেড়ে দেয় পুরো শরীরটা দোল খায়। 3.5 ঘন্টা। ঘুমের 3য় দিন আমাকে লটকায়া কারেন্টের শর্ট দিয়া পিটায় আর বলে, এই গুনবি তুমি কেন বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম যদি এই জন্য আনেন তাহলে করস পায়ার সালাম। সিটিডিসির 1 নম্বর টিমের প্রধান ইমরান সে বলতো গুনবিরে এমন ভাবে মারবি যেন আমি এসে দেখি তাকে হাসপাতালে নিতে হবে, এই অবস্থায় তাকে রাখবি। আমি বললাম আমার অপরাধ কি? তোর অপরাধ তুই জানোস না? তোর বাপে কি করে? আমি তো আমার আব্বা কৃষক। ও তুই কৃষকের বাচ্চা, তুই কৃষকের বাচ্চা এত জোরে জোরে কথা বললি কে? এই কথা আমার বিরোধী। 10 দিন ঘুম রেখে 11তম দিন রাতের বেলা আমাকে মিরপুর 1 নম্বর কাঁধে একটা এই ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়। এই ব্যাগের ভিতরে বিভিন্ন লিফলেট, হ্যান্ডবেল, বই যা আমি কোনোদিন দেখি নাই, এমনকি এমন ব্যাগ আমি কোনোদিন ব্যবহার করি নাই। এই ব্যাগ আমাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে নিয়ে আসার পর আমাকে বলে খবরদার কোনো কথা বলতে পারবেন না, সাংবাদিকেরা আসবে চুপ থাকবেন, আপনাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল, বেঁচে গেছে। 3 বারে 9 দিন রিমান্ড দিয়ে 7 দিন আলাতল পিটেছে প্রতিদিন। এমন কোনোদিন যায় নাই আমার পিটায় নাই। অন্তত পক্ষে আমি চাই না আমার কোনো দুশ্মনও এই কারাগারে যাক। আল্লাহ রাব্বুল ইজ্জত। দীর্ঘ 11 বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় নাই। দীর্ঘ 11 বছর পর্যন্ত আমাকে কোনো মোবাইলে ফোন করতে দেওয়া হয় নাই। দীর্ঘ 11 বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হয় না। আমাকে বলা হলো যে আপনাকে একটা বড় দলের নেতা বানানো হচ্ছে। শেষ পর্যন্ত দেখলাম কয়েকদিন পরে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দলের কিছু কাগজপত্র রেডি করলো এরা। হাসে আর বলে যে আমরা একটা দল তৈরি করেছি, আপনি এই দলের প্রধান। একটা লোক দীর্ঘদিন পর্যন্ত চোখ বেঁধে রাখার কারণে তার কান পচে গেছে। যখন দেখলো যে পোক পড়ছে তখন শুনলাম গালি দিচ্ছে, ওই শালা তুই আগে বলবি না, তোর সব কান টান পচে গেছে, তোর গন্ধে দেখতে পারি না, এই যা শালাকে নিয়ে যা ক্রস দিয়ে মেরে ফেলে দে। নিয়ে গেল, লোকটাকে মেরে ফেলেছে। এসে গল্প করতেছে আবার যে ও শালাকে ফেলে দিয়ে আসে জঙ্গলে কুত্তায় খেয়ে ফেলবে। হাই সিকিউরিটি জেলে আমাকে রাখা হলো। ওই জেলটার একদিকে প্রায় 6টা বিল্ডিং আছে, 6 তলা করে। 3টা বিল্ডিং সম্পূর্ণ খালি, আমাকে রাখলো মাঝখানে বিল্ডিং এ, তাও পিছনে, যাতে করে কোনো লোক দেখতে না পারি। এই বিল্ডিং আমার আগে ব্যবহার হয় নাই। আমার সঙ্গে কেউ দেখা করতে গেলে তাকে গুম করা হয়। আমার ছোট বয়সের একমাত্র ব্যক্তি যাকে ওই সময় গ্রেফতার করা হয় নাই। দর্শকবৃন্দ, কিসের কথা বলছে জানেন তো? আয়নাঘর। ওয়াকারের তত্ত্বাবধানে, আজিজের তত্ত্বাবধানে, শফির তত্ত্বাবধানে, হাসিনার তত্ত্বাবধানে, ভারতের রয়ের তত্ত্বাবধানে যেই ঘর তৈরি করা হয়েছে আয়নাঘর। হাসিনা পালায় যাওয়ার পরের দিনও ওয়াকার এসব আয়নাঘরের হেফাজতে ছিল। এই আয়নাঘরের প্রত্যেকটা আলামতকে ধ্বংস করার জন্য ওয়াকার জেনারেল ফায়েজ আর জেনারেল মুজিবকে অ্যালাউ করেছে। প্রত্যেকটা আলামতকে ধ্বংস করেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াকারের ডরে যমুনায় বসে রয়েছে। আমি একটা জিনিস বুঝি না, ডক্টর মোহাম্মদ ইউনূস জানে তাকে খুন করার ক্ষমতা ওয়াকারের নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস জানে ওনার গায়ে টাচ করার ক্ষমতা বাংলাদেশের কারো নাই। উনি তারপরেও সাইয়দ কবিরের বউয়ের ইশারায়, মোমেনের ইশারায়, ওয়াকারের ইশারায়, আসিফ নজরুলের ইশারায় উনি যমুনায় আরাম আয়েশের সাথে বসেছিল এবং আয়নাঘরের প্রত্যেকটা আলামত উনি ধ্বংস করতে দিয়েছে। কেন শুনেছেন এই ভদ্রলোক, এই 3 আলেম কি বলছে, তাদেরকে কিভাবে জুলুম করা হয়েছে, তাদেরকে কিভাবে টর্চার করা হয়েছে। আর আপনারা মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ফিডার খেলা কয়েকটা বাচ্চারে কয় এরা আমার এমপ্লয়ি, এরা আমার এমপ্লয়ার, এরা হইছে মাস্টার মাইন্ড, এরা মাস্টার মাইন্ড। দর্শকবৃন্দ, কাউকে সম্মান করি, কাউকে ভালোবাসি। এগেইন আমি যে কথাটা প্রথম বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস আমার বাবা হতে পারতেন, চাচা হতে পারতেন, দাদা হতে পারতেন। তাকে আমি ভালোবাসি, সম্মানও করি। তার নাম নিয়ে আমি বিভিন্ন জায়গায় গর্বের সাথে বলি। তাহলে কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যালাউ করেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ওনার নিয়ন্ত্রণের বাইরে যেতে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো আপনার সময় আছে, এখনো সময় আছে। আপনি খুব ভালোভাবে জানেন আপনাকে মারার, গায়ে হাত তোলার ক্ষমতা বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তির নাই। আপনি আপনার পজিশনটাকে ব্যবহার করুন। আপনি আপনার পার্সোনাল সেক্রেটারিয়েট, আপনার আশেপাশে যেটাকে বাংলায় বঙ্গভবনের প্রধানমন্ত্রীর সচিবালয় বলতো আপন বিভাগ, এটাকে সফল করুন। আপনার ঘরের দরজায় যদি প্রথম আলো আর ডেইলি স্টারের এমপ্লয়ির বউ বসে, আপনার রুমের সামনে আপনি যদি বদলে লইয়া হাঁটেন মোমেনের আর আব্দুল মান মুহিতের ভাইটা বউ,
বাংলাদেশে কোনোদিন সংস্কার হবে না, বাংলাদেশে কোনোদিন ন্যায় শাসন প্রতিষ্ঠা হবে না, বাংলাদেশের 20 কোটি মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে না, বাংলাদেশ আবার হারিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আল্লাহ না করুন আপনি যদি ব্যর্থ হন, বাংলাদেশের মানুষ আর জীবনে শিক্ষিত, যোগ্য, গ্রহণযোগ্য কোনো মানুষকে আর বিশ্বাস করবে না। এবার আরো দুই একটা ব্যাপারে আমি কথা বলতে চাই। বিএনপির মিডিয়া উইং একটা ছবি ছেড়েছে, তারেক রহমান নাকি পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করে, অর্থাৎ বুঝাতে চাচ্ছে তারেক রহমান খুব টাকার কষ্টে আছে, একটা প্রাইভেট গাড়ি চালায় যাইতে পারে না। দর্শকবৃন্দ, তারেক রহমানের ছবি দিছে, একটা বাস স্টপেজে দাঁড়াইয়া ফোন টিপতেছে, একটা বাসে উঠতেছে এবং একটা বাস থেকে দৌড়ে নামতেছে। কিন্তু যারা এই ছবিটা দিছে, এই বলদের বাচ্চারা তারেক রহমানকে একটা কার্টুন বানাইছে। কারণ কি, কোন একজন ব্যক্তি যদি পাবলিক ট্রান্সপোর্টেশন নেয়, সে কি পাশে একজন ক্যামেরাম্যান নিয়ে যায়? দর্শকবৃন্দ, তারেক রহমান, আপনাকে আমি বলছি, মানে আপনি তো গোপাল ভাঁড়কেও হার মানাইয়া দিচ্ছেন। গোপাল ভাঁড়েরও তো একটা জ্ঞান আছে। আপনি কি জানেন আপনার একটা কার্টুন বানানো হইতেছে, সিরিয়াখানার একটা কার্টুন আপনারা বানাইতেছে। আপনি নাকি পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করেন, তো আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহারের সময় আপনি কি ক্যামেরাম্যান নিয়ে হাঁটেন? যে আপনি যখন একটা বাস স্টপেজে বসে টেলিফোন টিপেন, তখন আপনারা ওইখানে সিনেমার মতো কইরা ছবি তুলবো, এবং আপনি আবার কোন পা আগে বাসের মধ্যে দিয়া উঠবেন সুন্দর করে একটা ছবি তুলবো, আপনি আবার বাসের থেকে নামতেছেন কোন পা আগে দিবেন ওইটার একটা ছবি তুলবো, তারপরে ফেসবুকে দিয়া আপনার জনপ্রিয়তা বাড়াইবো। এত চামচাগিরি, এত ভণ্ডামি, এত মিথ্যাচারিতা আপনি কি করে অ্যালাউ করেন তারেক রহমান? এই বাসে দেওয়ার ছবি আপনার এই কীট পতঙ্গ কুত্তার বাচ্চাদের আপনি কোলে নিয়ে হাঁটেন নাকি আন্ডারওয়্যারের নিচে নিয়ে হাঁটেন? তারেক রহমান, কোথায় থাকেন আপনি? এই ছবিও আপনি প্রকাশ করতে দেন যে আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন নেন। আপনি আপনার দলের একটা এমপি সিট আপনি বিক্রি করতেছেন 30, 35, 40 কোটি টাকায়, আর আপনি এখন একটা ছবি দিতেছেন আপনি লন্ডনে পাবলিক ট্রান্সপোর্টেশন নেন। মিয়া, আপনি জিয়ার নামও ডুবাইছেন, আপনার মার নামও ডুবাইছেন, আপনার নিজের তো কোনো অস্তিত্বই নাই। এটা নিয়ে আর আমি কথা না বলি, আমি বুঝি না রে ভাই। এবার আরো একটা কথা, পুলিশের সহযোগিতায় শিবির নেতা হত্যা, নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের সাব্বির। গাইবান্ধার একটা জায়গায়, গাইবান্ধা একটা জেলার নাম, সেখানে শিবিরের একটা ছেলেকে খুন করা হয়েছে। আপনাদেরকে আমি বলি, গাইবান্ধার সাগাটা থানার পাশের পুকুরে শিবির নেতা সাজু মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনার 8 দিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিও থেকে প্রথম মানুষ জানতে পারে শিবিরের সাজুকে ছাত্রলীগের নেতা সাব্বির নামের এক হারামজাদা খুনি কিভাবে মেরেছে। যখন সাজুকে পিটিয়ে মারা হয়, সাজুর মা পিছন থেকে কান্নাকাটি করে বলছে, বাবা সাব্বির, আমার বাবারে আর মারিস না, ও তো মইরা যাবে। গত শুক্রবার রাত থেকে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ওয়াদাবাদের বাসিন্দা শাহিন মিয়ার ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাব্বির রহমানের সংশ্লিষ্টতা সন্দেহ করা হয়। আমি একটা জিনিস বুঝি না, সাংবাদিকতা কত বড় নির্মম এবং মিথ্যাচার করে। যাকে খুন করা হয়েছে তার মা নিজ চোখে দেখছে যে সাজুরে পুকুরের মধ্যে ফলাইয়া সাব্বির পিটে মাইরা ফলাইতেছে। যাকে পিটে মাইরা ফলাইতেছে নিজ চোখে দেখছে, আই উইটনেস, সেখানে বলে সন্দেহ। যেমন হাসিনা বাংলাদেশের লোকজনদেরকে গুম করাইছে, লোকজনরা কয় ওনাকে এ ব্যাপারে সন্দেহ করা হয়েছে, এটা তো প্রমাণ হয় নাই, তাদের প্রমাণ দরকার।
গাইবান্ধার সাবেক এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের আর্ম ক্যাডার ছিল এই সাব্বির। আওয়ামী লীগ যখন ক্ষমতায়, মাহমুদ হাসান রিপন এই সাব্বিরকে দিয়ে বহু জায়গায় খুন করাইছে, গুম করাইছে, চাঁদাবাজি করাইছে। এই সাব্বির এই সাজুকে আপনারা দেখছেন, সাব্বির এই খুনিটা হচ্ছে এই সার্কেল করা, এবং সাজু হচ্ছে দাঁড়িয়ালা ডান পাশে, ছবিতে তাকায় দেখেন। আর ওই যে এমপি যার কথা বলছে, আওয়ামী এমপি, তার পাশে ছবি। দোকানের ছবিটা দেখেন। এই দোকান কে চালায়? এই দোকানটা চালায় খুনি সাব্বিরের বাবা শাহিন মিয়া। আচ্ছা, এখন 8 দিন 10 দিন হয়েছে ওখানকার ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উনি একটা 3 সদস্যের তদন্ত কমিটি করছে। আমি ওখানকার যে ডিআইজি, আমি চেষ্টা করব আজকে রাতে বা কালকে তাকে ফোন করতে। একটা লোককে পিটাইয়া খুন করছে পুকুরের মধ্যে ফলাইয়া, আর তুমি হারামজাদা এই লোককে এখনো গ্রেফতার করা ছাড়া তুমি তদন্ত মারাইতেছ। কারণ কি? কারণ লোকটা দাঁড়িয়ে আছে। আমি জাহাঙ্গীর হোসেনকে জিজ্ঞাসা করব, যাকে মারছে তার অপরাধ কি? সে শিবির, তার দাঁড়িয়ে আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো একজন সঠিক মুসলমানকে এভাবে মেরে ফেলা যাবে জয় বাংলা স্লোগান দিলে? এ ব্যাপারে সাগাটা থানার ওসি বাদশাহ আলম সে বলছে আমার ডিআইজি তদন্ত কমিটি করছে। এইসব পুলিশ অফিসারদের পাছার মধ্যে লাথি দিয়া জাহাঙ্গীর আলম পররাষ্ট্র উপদেষ্টা, আপনি কি করতেছেন? জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার ডিআইজি একটা মার্ডার হয়েছে, এইটার আসামি ঘুরে বেড়াইতেছে, তাকে গ্রেফতার করতে পারে না, তদন্ত কমিটি মারাইতেছে শালার পুতেরা। দর্শক বিন্দু, লাস্ট একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো, তারপরে আজকে শো শেষ করব। মেজর হাফেজ বিএনপি এর পোল্ট্রি খাওয়া নেতা, জাতীয় পার্টি করছে, আওয়ামী লীগ করছে, জাসদ করছে, এখন আবার বিএনপি করছে, আবার খালেদা জিয়ার বাদ দিয়ে আবার তৃণমূল করতে গেছিল, আজাদ ডাক্তারের পোলা। সে বলছে হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস নাকি একটা কথাও বলে নাই। এই লোকটা কি ব্লাইন্ড নাকি কানে ঠসা? এই লোকটা কি ব্লাইন্ড না কানে ঠসা? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোন জায়গায় নাই যেখানে দুঃশাসন নিয়ে কথা বলে নাই। হাসিনা কি কি অন্যায় করেছে, কোথায় কোথায় টাকা পাচার করেছে, কিভাবে গুম করেছে, কিভাবে খুন করেছে, পরম শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা জায়গায় এত নিখুঁত ভাবে ব্যাখ্যা করেছে। তো হাফিজ, তুমি কি কানের মধ্যে আশেপাশে ছোট বাচ্চাদের নুনু ঢুকায় রাখছিলা না খিটকি লাগাইছিলা যে তুমি দেখো নাই, শুনো নাই ডক্টর মোহাম্মদ ইউনূস দুঃশাসনের সমালোচনা করছে কিনা? তোমার মতো লোক মানুষ সম্মান করবে, কিন্তু সম্মান করার জায়গা কই মেজর হাফিজ? তোমার তো ধরে জুতা পেটা করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছে। তুমি কি গোর্খদক আব্বাসের টাইটেল পাইতে চাও? আমি তোমার এখনো দেই না মেজর হাফিজ। ডোন্ট পুশ মি। If you're gonna push me, I'm gonna give you a title and you are not going to become happy. ঠিক আছে দর্শক বিন্দু, এই ছিল আমাদের শো। আগামীকালকে বাংলাদেশ সময় রাত 11টা আমার শো করার কথা, কিন্তু আগামীকালকে আমি 11টায় না, বাংলাদেশ সময় রাত 10টায়, শুধুমাত্র আগামীকালকের জন্য। বাংলাদেশ সময় রাত 10টা এবং নিউ ইয়র্ক টাইমস দুপুর 12টা আমি আপনাদের সাথে শো করবো। আধা ঘন্টা 40 মিনিটের একটা শো করবো। ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, বাংলাদেশের ট্যারিফ, আমেরিকান যে ট্যারিফ বসাইছে বাংলাদেশের প্রোডাক্টের উপরে 35% থেকে 20%-এর নিচে, আমি এটা নিয়ে কথা বলবো। মেজর সাদেক নামে আর্মির এক অফিসার ওয়াকারের পরামর্শে এবং কাউন্সেলিং এ এখন 400-500 যুবলীগ ছাত্রলীগের লোকজনদেরকে ট্রেনিং করাইছে, তাকে গ্রেফতার করানো হয়েছে। আমি এটা নিয়ে কথা বলবো। আরো 2-4টা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আগামীকালকে বাংলাদেশ সময় রাত 10টায় এবং নিউ ইয়র্ক টাইমস দুপুর 12টায় আপনাদের সাথে আমি একটা শর্ট লাইভ করবো। আগামীকালকের রোববার বাংলাদেশ সময় রাত 10টায়। দর্শক বন্ধু, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।
ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।